স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ আপনাদের জন্য রয়েছে দেবোত্তম দের কলমে ঝড়ের রাতে নিমপুর গ্রামে। আজকেই গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। নবীনদের বাড়ি থেকে টর্চ হাতে পায়ে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে অনন্তের খানিকটা দেরি হয়ে গেল আজ। তবে তখন যদি সে না বের হতো তাহলে তার হয়তো আর বাড়ি ফেরা হতো না। আকাশ কাঁপিয়ে মাঝে মধ্যেই বড় বড় বাজ পড়ার শব্দ আর জোরালো হাওয়ায় এক প্রকার নবীনের সাথে জমানো গল্পের আসর ছেড়ে সে বাড়ির পথে রওনা দিল। ঝড় বৃষ্টির কারণে আজ রাতটা তার বাড়িতে থেকে যাওয়ার জন্য নবীন কয়েকবার তাকে বললেও অনন্ত ঝড় শুরু হবার আগেই বাড়ি পৌঁছে যাবে বলে তাকে বেরিয়ে পড়েছিল। অনন্ত গ্রামের বাইরে বেশ কয়েক বছর পড়াশোনা করতে যাবার জন্য এই কয়েক বছর আর নবীন সহ তার বাকি বন্ধুদের সাথে দেখা হবার সুযোগ ঘটেনি। তাই ফিরে এসে সময় পেয়েই সে তার সঙ্গে দেখা করবার জন্য চলে এসেছিল। আকাশটা আরেকবার প্রচন্ড গম গম শব্দ করতেই ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নামল। সে বৃষ্টি দেখে অনন্ত বেশ বিরক্তির গলায় বলল, বৃষ্টিটা নামার আর সময় পেল না। এখনো তো অনেকটাই যেতে হবে, সাথে ছাতাও আনিনি। কিন্তু কোথাও এক্ষুনি না একটা দাঁড়াতে পারলে এই বৃষ্টিতে পুরোপুরি ভিজে নির্ঘাত জ্বর বাঁধবে। টর্চের আলোয় খানিকটা দূরে একটা প্রকাণ্ড গাছ দেখে কোনো রকমে হন্তদন্ত হয়ে সেই গাছটার নিচে গিয়ে দাঁড়ালো অনন্ত। তার হাতের টর্চটা বেশ খানিকক্ষণ দপদপ করে নিভে গেল। বোধহয় ব্যাটারি শেষ। মুষলধারে বৃষ্টি এখনো হয়েই চলেছে, থামেনি। আর হাওয়ার দাপটে যেন গাছের ডালপালা মর্মর শব্দ করে ভেঙে পড়ছে অনবরত। আবার কখনো গোটা আকাশটার ভেতর থেকে বিদ্যুতের বাঁকা আলোর রেখা যেন মাঝে মধ্যে আকাশ ভেঙে প্রকাণ্ড শব্দ করে আবার আকাশের মধ্যেই মিলিয়ে যাচ্ছে। অনন্ত দিশাহারা চোখে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, এই ঝড় বৃষ্টি কি আদৌ কমবে এখন? হয়েই তো চলেছে, কিন্তু আমাকে যে বাড়ি ফিরতে হবে। এদিকে যা ঝড় শুরু হলো, আর এই গাছের নিচেও যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো তা কে জানে। যেভাবে হাওয়া বইছে এই গাছতলাটাও নিরাপদ লাগছে না, যখন তখন না উপড়ে পড়ে যায়। আর চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কিছু যে দেখবো। আরে টর্চটার এখনই ব্যাটারি শেষ হতে হলো। দূর, কি যে করি। ঝড়ের বেগ যেন নিমেষের মধ্যে আরো বেড়ে গেল। দিনের আলো দেখে মোটেও একবারও বোঝা যায়নি যে আজ রাতে এমন দুর্যোগ নামবে। তবে প্রকৃতি কখন কি রূপ ধারণ করে তা সে ছাড়া আর কেউই ধরতে পারে না। হঠাৎ মাথার ওপরে একটা মর্মর শব্দ হতেই অন্ধকারে একবার ওপরের দিকে তাকালো অনন্ত। তারপর সে খানিকটা সরে গিয়ে দাঁড়াতেই ওপর থেকে প্রকাণ্ড বড় একটা ডাল ভেঙে মাটির মধ্যে পড়ে গেল। যেন একটুর জন্য রক্ষা পেল সে। তবে বেশিক্ষণ আর এই গাছতলাটা তার জন্য নিরাপদ নয়। তাই বৃষ্টি মাথায় নিয়েই হন্তদন্ত হয়ে আধারের মধ্যে দৌড়তে শুরু করলো অনন্ত। চারিদিকের ছেয়ে থাকার অন্ধকারের মধ্যে সে শুধু দৌড়ে আপাতত একটা মাথা গোজবার জন্য ঠাঁই দরকার তার। সেটাই সে খুঁজে চলেছে অন্ধকারে। কোনটা গ্রামের রাস্তা আর কোনটা অন্য পথের তা সে কিছুই বুঝতে পারছে না। আকাশ কাঁপিয়ে একটা প্রচন্ড জোরে কোথাও একটা বাজ পড়তে সেটার সাথে প্রচন্ড জোরে একটা মহিলার কণ্ঠস্বরের আর্ত চিৎকার শুনতে পায় অনন্ত। সেটা শুনে সে বৃষ্টির মধ্যেই অন্ধকারে থমকে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে বলল, একটা মহিলার চিৎকার শুনতে পেলাম মনে হলো। হ্যাঁ, স্পষ্ট শুনলাম তো। আওয়াজটা তো সামনের দিক থেকেই এলো।
কিন্তু এভাবে চিৎকার করলো কেন? কি জানি, কিছুই তো বুঝতেও পারছি না অন্ধকারে। অনন্ত কথাটা বলে আবার বৃষ্টির মধ্যে দৌড়াতে লাগলো। ঘন ঘন বাজ পড়ে চলেছে শুধু, আর তার সাথে পাগল হাতির মতো যেন লণ্ডভণ্ড ছোটাছুটি করছে হাওয়া। বেশ খানিকটা এগোতেই আবার একটা আকাশ কাঁপিয়ে বাজ পড়তেই সেই বিদ্যুতের আলোয় অনন্ত যা দেখল তাতে সে চিৎকার করে উঠল। তার সামনের রাস্তার পথ আটকে একটা প্রকাণ্ড বড় আম গাছ উপড়ে পড়েছে, আর তার নিচে চাপা পড়ে আছে একটা মহিলা। বিদ্যুতের আলোয় সেইটুকুই সে বুঝতে পেরেছে। মহিলাটার মুখটা গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে আছে, আর তার চুলগুলো শুধু বাইরে বেরিয়ে আছে। তার চাপা পড়া মুখটার গলার জায়গাটা থেকে রক্ত বেরিয়ে চারিদিকে ছিটিয়ে আছে, আর আম গাছটার একটা প্রকাণ্ড বড় ডাল সেই মহিলাটার পেটের ভেতরে ঢুকে রয়েছে। সেই বীভৎস দৃশ্য দেখে যেন বরফের মতো খানিকক্ষণ জমে গেল অনন্তের দুটো চোখ। বৃষ্টিতে সে পুরোপুরি ভিজে গেছে, তবুও তার কপাল বেয়ে ঘাম জমতে লাগলো। যেন সে সেই দৃশ্য দেখে কাঁপতে কাঁপতে তার হাত থেকে টর্চটা কোথায় যেন একটা অন্ধকারে ফেলে দিল। ঝড় এখনো থামেনি, সাথে বৃষ্টিও, কিন্তু সে সামনে দিয়ে যাবে কিভাবে? প্রকাণ্ড গাছটার নিচে যে মহিলাটি চাপা পড়ে আছে রাস্তা বরাবর, মরা মানুষকে সে ডিঙিয়ে যাবে? আর ভাবতে পারল না অনন্ত। দৌড়াতে দৌড়াতে সামনের সেই আম গাছটার নিচে চাপা পড়া সেই মহিলার মৃতদেহকে সে ডিঙিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ পেছন থেকে কিছু একটা যেন অনন্তের একটা পা টেনে ধরল। অনন্ত অন্ধকারে সেটা বুঝল না। আবার আকাশের মধ্যে একটা বিদ্যুতের ঝলকানি দেখা দিতেই সে বিক্ষিপ্ত আলোয় অনন্ত দেখল সেই গাছের নিচে চাপা পড়া মহিলাটার একটা হাত তার একটা পা শক্ত করে ধরে রয়েছে। কিন্তু তা কি করে সম্ভব? মহিলাটার মুখ বরাবর আম গাছের গুঁড়ি পড়েছে, তার তো আর বেঁচে থাকার কথাও না। মহিলাটার সেই হাতটা ছাড়িয়ে কোনো রকমে সেখান থেকে আবার দৌড়তে শুরু করলো অনন্ত। বৃষ্টির জলে চারদিকটা কেমন ভরে উঠেছে, আর সেই অন্ধকারেই হন্তদন্ত হয়ে সে দৌড়ে চলেছে শুধু। এতক্ষণে এক টানা বৃষ্টিতে ভিজতে ভিজতে তার শরীর কেমন মূর্ছা যাচ্ছে, আর দামাল হাওয়া যেন তার গায়ের ওপর দিয়ে হিমের বরফ ছোঁয়াচ্ছে ঘন ঘন। অন্ধকারে আরো বেশ খানিকটা দৌড়াতে দৌড়াতে জ্ঞান হারিয়ে অন্ধকারে কোথাও একটা এসে যেন লুটিয়ে পড়ল অনন্ত। সে পুরোপুরি জ্ঞান হারাবার আগে তার কানে শুনতে পেল কতকগুলো ছাগলের ডাক। চোখে কয়েকবার জলের ছিটে পড়তেই চোখ খুলে অনন্ত দেখল সে তার ঘরের মধ্যে শুয়ে আছে, আর তাকে ঘিরে তার মা আর দুলাল কাকা। তাকে চোখ খুলতে দেখে তার মা বলল, এখন তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, কিন্তু আমি এখানে, আমাকে বাড়ি থেকে নিয়ে এলো। অনন্তের কথা শুনে দুলাল কাকা বলল, হ্যাঁ, কালকে তো ঝড়ের সময় তুই অন্ধকারে আমার রান্নাঘরের সামনে গিয়ে জ্ঞান হারিয়েছিলি। আমরা ঝড় থামলে রান্নাঘরের সামনে এসে তোকে ওখানে পড়ে থাকতে দেখে আরো কয়েকজন মিলে তোকে ধরে তোর বাড়িতে নিয়ে আসি। তোর জ্বরও তো এসেছিল, পাশের গ্রামের ডাক্তারবাবুকে খবর দিয়েছিলাম, এসে ঔষধও তো লিখে দিয়ে গেল। কিন্তু তুই অত রাতে কোথায় গেছিলি? আমি তো আমার বন্ধুর বাড়িতে গেছিলাম, ওই নবীনদের বাড়ি। সেখান থেকে ফেরার সময় ঝড় বৃষ্টি শুরু হলো। আমার টর্চের ব্যাটারিও শেষ হয়ে গেছিল, তাই অন্ধকারে স্পষ্টভাবে কিছু দেখতেও পাচ্ছিলাম না। তারপর বৃষ্টিতে ভিজতে ভিজতে কোথায় না জানি এসে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। শুধু আবছা কানে কতগুলো ছাগল ডাকার শব্দ শুনতে পেয়েছিলাম। অনন্ত তাদেরকে সেই গাছে চাপা পড়া মহিলার কথা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অনন্তের বাড়ির সামনে বেশ শোরগোলের শব্দ শুনে ঘরের মধ্যে থাকা সকলে ঘর থেকে বেরিয়ে গেল। অনন্ত ধীরে ধীরে বিছানা থেকে নেমে এসে দরজায় ভর করে দাঁড়িয়ে মুখ এগিয়ে বাইরে তাকিয়ে দেখল গ্রামের বেশ কয়েকজন লোক গ্রামের পশ্চিম দিকের আম গাছের জঙ্গলের দিকে যাচ্ছে, আর তারা বলাবলি করছে
কেউ একজন গাছের তলায় চাপা পড়ে আছে ওই দিকটায়। অনন্ত ধীর পায়ে ওদের দিকে সেদিকে এগোতে লাগলো। ঘর থেকে বেরিয়ে চারিদিকে তাকাতেই যেন অনন্ত বারবার দাঁড়িয়ে যায় পথে। গতকাল রাতে কি ভয়াবহ তাণ্ডবটাই না চালিয়েছে গোটা নিমপুর গ্রামে। মাঠে ঘরের টিন উড়ে গিয়ে পড়ে আছে, আবার কোথাও গাছের মধ্যে থাকা পাখির বাসা ভেঙে পাখির ছানা শুদ্ধ পাখিগুলো মরে পড়ে আছে, আবার কোথাও কারোর ঘরের বেড়া ভেঙে গেছে। প্রকাণ্ড বড় বড় গাছ উপড়ে পড়ে আছে চারিদিকে। কোথাও বা কাঁচা ঘরের মাটি বৃষ্টির জলে ধসে এসেছে। এখনো একটা কনকনে হাওয়া বয়েই চলেছে। আরো খানিকটা যেতেই সামনে একটা ভিড় দেখে সেখানে ভিড়ের মধ্যে পেছনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে উঁকি দিয়ে অনন্ত যা দেখল তাতে যেন সেই দৃশ্যটা তার ফের মনে পড়ল। গতকাল রাতের সেই বীভৎস দৃশ্যটা, সেই মহিলার চিৎকার, আর ওই প্রকাণ্ড গাছের গুড়ির নিচে চাপা পড়ে আছে একটা মহিলা। আবার চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে উঠে কানের মধ্যে গাছ কাটার মেশিনের শব্দ কানে আসে। বেশ অনেকক্ষণ ধরে সেই মহিলার ওপর চাপা পড়া আম গাছটা কাটার কাজ চলছে। মহিলার পেটের ভেতরে ঢোকা আম গাছের ডালটাকেও কেটে বের করা হয়েছে। তবে মহিলাটা ঠিক কে তা এখনো জানা যায়নি। যারা গাছ কাটছিল তারা একে একে গাছের শক্ত গুড়িগুলোকে ভাগে ভাগে কেটে কেটে মহিলার মুখের ওপর থেকে ওঠাবার পর সকলে দেখল আরো খানিকটা গর্ত হয়ে মহিলার মুখটা সেই গর্তের মধ্যে আটকে আছে। মহিলাটাকে কয়েকজন সেখান থেকে তুলতেই বেশ একটা আবার হই হই পড়ে গেল সকলের মধ্যে। মহিলাটার মুখ দেখে সকলে বলল, সুধা পাগলি। তার মুখের অনেকটা অংশ থেতলে আছে, চোখ দুটো বোঝা, চুলগুলো মাটির মধ্যে ছড়িয়ে রয়েছে, আর তার ওপরে পাটির দাঁতগুলো ভেঙে সেগুলো বেরিয়ে এসে তার নিচের ঠোঁটটা প্রায় ছিঁড়ে গেছে অনেকটা। গলার জায়গাটা ফেটে সেখান থেকে রক্ত বের হয়ে আছে। গাছের গুড়ির পাতা শুদ্ধ রক্ত লেগে আছে। মাঝে মধ্যে চারিদিকে একটা দমকা বাতাস বইলে তার মাথার ওপর থেকে চুলও খসে পড়েছে। আবার উপস্থিত গ্রামের সকলের মধ্যে কেউ কেউ বলল, গতকাল রাতে ঝড়ের সময় গ্রামের কেউ কেউ নাকি এই মহিলার চিৎকার শুনতে পেয়েছে। ভিড়ের মধ্যে থেকে একটা বউ চেঁচিয়ে বলল, আগো, সুধা পাগলি তাহলে গতকাল গাছের নিচে চাপা পড়েছিল? ওটা ওর চিৎকার ছিল? হয়তো কালকে ঝড় বৃষ্টির সময় আম গাছের নিচে থেকে ভেবেছিল এবারেও ঝড়টা উতরে দেবে, কিন্তু ওর শ্বশুর বাড়ি নবোদয় চক্রবর্তী ঠাকুরমশাইয়ের বাড়িতে খবর দাও। সেই বাড়ির এক কোণে থাকলেও বোধহয় আজকে এই অভাগীকে এত কষ্ট পেয়ে মরতে হতো না। আগো, দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। আর যা দানবের মতো ঝড় হচ্ছিল, ওই ঝড়ের মধ্যে কেই বা ঘর থেকে বেরিয়ে ওকে সাহায্য করবার চেষ্টা করতো। বউটা থামতেই অনন্ত দেখল মহিলাটার দুটো হাত কেমন অদ্ভুতভাবে ওপরের দিকে উঠিয়ে তার শরীরের ওপর থেকে গাছ সরালেও হঠাৎ অনন্ত একবার মহিলাটার দিকে তাকাতেই দেখল সেই মৃত মহিলা তার বোজা চোখ দুটো খুলে তার দিকেই তাকিয়ে রয়েছে। অনন্ত প্রথমে ভাবল ভুল দেখেছে, কিন্তু তারপর সে ভালো করে চোখ কচলে দেখল না, সে ভুল দেখছে না। সত্যি মহিলাটি যেন তার বোজা চোখ দুটো খুলে তার দিকে তাকিয়ে আছে। অনন্ত একবার চেঁচিয়ে সকলকে আঙুল দেখিয়ে মহিলাটার দিকে তাকিয়ে বলল, দেখো সকলে দেখো, মৃতদেহটা চোখ খুলে তাকিয়েছে। সকলে অনন্তের কথা শুনে খানিকটা অবাকই হলো, কিন্তু সকলে সেই সুধা পাগলির মৃতদেহের দিকে তাকিয়ে দেখল। তারপর সকলে অনন্তের কথায় যেন খানিকটা তাচ্ছিল্যের মতো এড়িয়ে গেল। সুধা পাগলির তো চোখ দুটো বোঝা। অনন্তও আরো একবার সুধা পাগলির দিকে তাকাতেই দেখল, না, চোখ দুটো তো খোলা নেই, বোঝাই আছে। তাহলে কি সে ভুল দেখল? অনন্ত আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়াতে দৌড়াতে সেখান থেকে চলে যায়। সেদিন সুধা পাগলির শ্বশুর বাড়িতে খবর দেওয়া হলেও তার স্বামী কিংবা শ্বশুর
কেউই এলো না সুধা পাগলির মৃতদেহকে নিতে। আর মৃতদেহটা কাঁধে তুলে শ্মশানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষমেশ তা সম্ভব হলো না। মৃতদেহটা শরীরের অঙ্গগুলো একে একে খুলে পড়ছিল দেখে তাই গ্রামের সকলে মিলে পশ্চিম দিকের ওই আম গাছের জঙ্গলের মাঝখানে তার মৃতদেহকে মাটি চাপা দিয়ে সমাধি করে রাখবে বলে ঠিক করলো। তাই সেদিন রাতে অনেকক্ষণ সুধা পাগলির শ্বশুরবাড়ির লোকের জন্য গ্রামের লোকেরা অপেক্ষা করার পরেও যখন সন্ধ্যের পরও তাকে কেউ দেখতে বা নিতে এলো না, তখন সেই পশ্চিমের আমবাগানের মধ্যে গ্রামের জোয়ান ছেলেরা আর বৃদ্ধ লোকেরা সুধা পাগলির মৃতদেহটাকে মাটি চাপা দিয়ে সমাধি দেওয়ার জন্য পশ্চিমের আমবাগানের জঙ্গলে নিয়ে যায়। সেখানে টর্চ জ্বালিয়ে সকলের মধ্যে থেকে কয়েকজন মাটি খুঁড়তে শুরু করতেই আকাশ কাঁপিয়ে প্রচণ্ড জোরে একটা বিদ্যুতের ঝলকানির আলো দেখতেই সকলে প্রায় চমকে উঠল। তাদের মধ্যেই গ্রামের প্রবীণ বৃদ্ধ কানাই বুড়ো নামের একটা লোক যারা মাটি খুঁড়ছিল তাদের উদ্দেশ্যে বলল, ওরে তাড়াতাড়ি খোঁড়া তোরা, আকাশের অবস্থা ভালো নয়। কানাই বুড়ো আর পুরো কথাটা শেষ করতে পারল না। তার আগেই আমবাগানের মধ্যে একটা জোরালো ঝোড়ো হাওয়া যেন গোটা বাগান দিয়ে ছুটতে শুরু করলো। সকলে মাটি খোঁড়ার কাজ করে তাড়াতাড়ি সুধা পাগলিকে সেই খোঁড়া গর্তে ফেলে দিয়ে মাটির মধ্যে চাপা দিয়ে মাটি ফেলতেই যাচ্ছিল, ঠিক এমন সময় সকলে প্রচণ্ড জোরে একটা মর্মর শব্দ শুনতে পেল, যেন চারদিকের থাকা আম গাছগুলো উপড়ে এসে পড়বে এক্ষুনি তাদের দিকে। কোনো রকমে সুধা পাগলির মৃতদেহটার ওপর মাটি চাপা দিয়ে সকলেই হাতের টর্চের আলো ফেলে সেই আমবাগানের মধ্যে থেকে দৌড়াতে দৌড়াতে চলে যায়। তাদের মধ্যে সুবোধ নামের একটি ছেলে, যার কাছে কোনো টর্চ ছিল না, সে সবার শেষে পড়ে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর ঝড়ের দস্যিপানার শব্দ। বারবার শুধু সুবোধ সেই অন্ধকারে যেন হারিয়ে গেছে তার দলের থেকে। ছেয়ে থাকা অন্ধকারে সে ঠিক কোন দিকে যাবে তাও বুঝতে পারছে না। সুবোধ শুধু বারবার চেঁচিয়ে বলল, কানাই বুড়ো, নিদু দাদা, সঞ্জীব দাদা, তোমরা কোথায়? আমি এখানে, তোমরা কোথায়? আমি রাস্তা চিনতে পারছি না, আমাকে তোমরা নিয়ে যাও। হঠাৎ নিমেষের মধ্যে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির বড় বড় ফোঁটায় সুধা পাগলির মৃতদেহটা সদ্য চাপা দেওয়া মাটিগুলো সব ধুয়ে যেতে লাগলো। আমবাগানের জঙ্গল থেকে বেরিয়ে সকলে জঙ্গলের ভেতর থেকে সুবোধের চিৎকার শুনতে পেল। বৃদ্ধ কানাই বুড়ো বলল, সর্বনাশ, সুবোধ আমাদের সাথে জঙ্গল থেকে ফেরেনি, নির্ঘাত পথ হারিয়েছে। হে ভগবান, ছেলেটারে রক্ষা করো, ছেলেটারে রক্ষা করো। এই যেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর তোদেরও বলিহারি সবকটা মাথা মোটার দল, আসার সময় দেখে আসতে পারিসনি একটু? ছেলেটার যদি এখন কোনো বিপদ হয় তখন সব কটা তোরা মাথা মোটা, সব কটা। কিন্তু কিন্তু এই ঝড়ের মধ্যে জঙ্গলে তোর কাছে যেতেও পারবো না। সুবোধ চেঁচিয়েই যাচ্ছে। তখন হঠাৎ অন্ধকারের মধ্যে বৃষ্টির জলে গর্তটা ভরে উঠতেই সেই গর্তের ভেতর থেকে সুধা পাগলির একটা হাত কেমন অদ্ভুতভাবে বেরিয়ে এলো বাইরের দিকে। তারপর তার বোজা চোখ দুটো কেমন আপনা আপনি খুলে গেল। ধীরে ধীরে সেই গর্তের ভেতর থেকে অন্ধকারে সেখান থেকে মাটি ঘেঁষটে ঘেঁষটে উঠে আসলো সুধা পাগলি। সুবোধ ছোটাছুটি করছিল অন্ধকারে। হঠাৎ পেছন থেকে কে জানি ওর পায়ের গোড়ালিটা শক্ত করে টেনে ধরল। সুবোধ একবার পেছনে তাকাতেই আকাশ থেকে প্রচণ্ড জোরে একটা বাজ তার আশেপাশেই কোথাও একটা পড়ল। আর সে বিদ্যুতের আলোয় সুবোধ দেখল সুধা পাগলি তার একটা হাত দিয়ে টেনে ধরে আছে তার পায়ের গোড়ালি, আর হিংস্র দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে। কিন্তু এই কি করে সম্ভব? সুধা পাগলি তো মরে গেছে, আর একটু আগেই তাকে মাটিও চাপা দেওয়া হলো। তাহলে চোখের সামনে সুধা পাগলিকে দেখে সেটা বিশ্বাসই হচ্ছে না তার।
সুবোধ চেঁচিয়ে সেখান থেকে কোনো রকমে সুধা পাগলির হাত ছাড়িয়ে দৌড়াতেই যাচ্ছিল। ঠিক এমন সময় মাটি ভেজা থাকায় সেখানে পা পিছলে মাটিতে পড়ে যায় সুবোধ। আর সুবোধ মাটিতে পড়ে যেতেই পেছন থেকে সুধা পাগলি সুবোধের দুটো পায়ের গোড়ালি ভেঙে ওকে টানতে টানতে নিয়ে আসে। মুহূর্তের মধ্যে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে সুবোধ। তারপর ধীরে ধীরে সুধা পাগলির মৃতদেহটা সমাধি করার খোঁড়া গর্তটার মধ্যে সুবোধ কয়েকবার চিৎকার করে হাতের আঙুল দিয়ে মাটিকে শক্ত করে ধরে রেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। বৃষ্টির বেগও আরও দ্বিগুণ হয়ে গেছে। সুবোধকে সেই গর্তের মধ্যে টেনে নিয়ে উল্টো করে ফেলে দিল সুধা পাগলি। গর্তটা জলে ভরে উঠেছে। সুধা পাগলি তার একটা হাত দিয়ে সুবোধের চুলের মুঠিটা চেপে ধরল সেই জলের মধ্যে। সুবোধের কেমন জানি ধীরে ধীরে দম আটকে আসছে। সে কাটা ছাগলের মতো ছটফট করছে শুধু। গায়ের সবটুকু শক্তি সঞ্চয় করে একবার প্রচণ্ড জোরে আর্ত চিৎকার করে উঠল সুবোধ। সেই চিৎকার ঝড় বৃষ্টির মধ্যেও যেন নিমপুর গ্রামের প্রত্যেকটা মানুষের কানের মধ্যে শিহরণ জাগিয়ে তুলল। ঝড় থেমে গিয়ে পরের দিন দিনের আলো হবার সাথে সাথেই সুবোধকে খুঁজতে ওর সাথে গতকাল রাতে যারা গিয়েছিল তারা সকলে আমবাগানে জঙ্গলে যায়। যদিও তারা একটা দুশ্চিন্তা মাথায় নিয়েই গেছিল যে হয়তো সুবোধকে তারা আর জীবিত অবস্থায় পাবে না, কারণ আমবাগানের জঙ্গলটাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যেন প্রকৃতি সারা রাত লাঙল চালিয়েছে। বড় বড় আম গাছগুলোর অনেকগুলো গাছই উপড়ে পড়েছে এদিক ওদিক। এখন বসন্তকাল, গাছগুলোর সবগুলোতেই মুকুল এসেছিল, সবে ঝরে গেল। আর রোজ রাতে যেমন দুর্যোগ নামছে আকাশ জুড়ে, বেতারও তো কিছু বলছে না। পরশুদিনের ক্ষয়ক্ষতিকে সারিয়ে যাও নিমপুর গ্রামের সকলে উঠে দাঁড়াবার চেষ্টা শুরু করেছিল, তাদের সেই প্রচেষ্টাও যেন সেদিন ঝড়ের পর দিশেহারা হয়ে পড়েছিল। আমবাগানের জঙ্গলের মধ্যে খানিকক্ষণ খোঁজাখুঁজির পরেও সুবোধকে কোথাও খুঁজে পাওয়া গেল না। শেষমেশ সকলে সেই সুধা পাগলির সমাধির জন্য খোঁড়া গর্তটার মধ্যে থেকে একটা উল্টানো পুরুষ মানুষের পা দেখে সেখানে ঝুঁকে দেখে গর্তের জলের মধ্যে উল্টে পড়ে আছে সুবোধ। সকলে তাকে টেনে তুলল। সুবোধের শরীরটা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ওর শরীরটাকে তুলে আনার সময় ওর পা দুটো ঝুলছিল। সুবোধকে গর্তের জল থেকে তুলে আনার পর কানাই বুড়ো একবার গর্তের দিকে ঝুঁকে তাকিয়ে চেঁচিয়ে বলল, সুধা পাগলির দেহটা কোথায়? হ্যাঁ, এখানে তো নেই। উপস্থিত সকলে তার কথা শুনে সেদিকে তাকাতেই দেখল সত্যি তো গর্তের মধ্যে দেহটা নেই। ওদের মধ্যে নিধু বলল, হয়তো দেহটাকে শেয়াল কুকুরে টেনে নিয়ে গেছে, যা দেহটার অবস্থা ছিল, গন্ধ পেয়ে হয়তো। আর তাও যদি না হয়, তা না হলে দেহটা হয়তো পচে মাটির সাথে মিশে আছে, জল জমে আছে, সেই জন্য বোঝা যাচ্ছে না। আর তাছাড়া বেশ কাটা ছেঁড়া শরীরে পচন তাড়াতাড়ি ধরে। না না, এত তাড়াতাড়ি কারোর মৃতদেহতে পচন ধরে না, আর ধরলেও এখনই তা মাটির সাথে মিশে যাবে না। আর কালকে দুর্যোগে কোন শেয়াল কুকুর মৃতদেহ টানবার জন্য পানি চুকি নিয়ে আসবে শুনি? আর শুভদীবা মারা গেল কিভাবে? হায় ঈশ্বর, তরতাজা ছেলেটারে যদি কালকে একটু বুদ্ধি করে জঙ্গল থেকে বের হওয়ার সময় ওকে তোরা নিয়ে আসতি, তাহলে এত বড় বিপদটাই হতো না, বুঝলি? ওরা সকলে সুবোধের মৃতদেহটাকে নিয়ে জঙ্গল থেকে বের হতেই যাচ্ছিল। ঠিক এমন সময় হঠাৎ কানাই বুড়ো সবাইকে থেমে যেতে বলে একটা আম গাছের দিকে আঙুলের ইশারায় বলল, আরে, এই আম গাছটাই তো সুধা পাগলির উপর পড়েছিল না? তাহলে গাছটা আবার আগের মতন একভাবে কিভাবে দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ, এখানটাতেই তো ছিল।
এই গাছটাকে তো তোরা গতকালকে কেটে সুধা পাগলির মৃতদেহ উদ্ধার করেছিলি, কিন্তু ওটা এখানে এখনো দাঁড়িয়ে রয়েছে কিভাবে? উপরে পড়া এত বড় আম গাছ আবার আপনা আপনি নিজে নিজে উঠে দাঁড়িয়েছে। কানাই বুড়োর কথা শুনে সকলে হাঁ হয়ে যেন দাঁড়িয়ে গেল। সত্যি তো, কানাই বুড়ো ভুল তো কিছু বলছে না। এখানেই তো পরশুদিন গাছের নিচে চাপা পড়ে সুধা পাগলি মারা গেছিল। বেঁচে থাকার সময়ও এই আম গাছটার নিচেই বেশিরভাগ সময় ও সে থাকতো, কিন্তু গাছটা তো গতকাল সকালে মিলে কেটে টুকরো টুকরো করে রেখেছিল। তাহলে সকলে বিস্মিত চোখে গাছটার দিকে তাকাতে তাকাতে সুবোধের মৃতদেহটা নিয়ে চলে গেল সেই আম গাছের তলাটার নিচ থেকে। শুধু গাছটার নিচ থেকে চলে যাবার সময় কানাই বুড়ো গাছটার দিকে কোনো অজানা আতঙ্কের চাহনিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, না জানি কোনো বিপদ হয়ে আসছে না তো আমাদের এই নিমপুরে? হে ভগবান, এখন ঠাকুরই ভরসা। কথাটা বলে সেখান থেকে কানাই বুড়ো চলে যেতেই সেই আম গাছটার একটা ডালের ভেতর থেকে ডালটা কিছুক্ষণ নড়ে উঠে সেই গাছের ডালের ভেতর থেকে দুটো মহিলার পা খানিকটা কেমন অদ্ভুতভাবে বের হয়ে এলো। দেখতে দেখতে দিনের আলো নিভে রাত হয়ে এলো। কানাই বুড়োর আজ কিছুতেই যেন ঘুম আসছে না চোখে। ফাল্গুন মাসের শীতের শেষে গরমও ধীরে ধীরে পড়তে শুরু করেছে। নিদ্রাহীন চোখে ঘর থেকে বেরিয়ে ঘরের সামনের বারান্দায় গিয়ে বসল কানাই বুড়ো। তার মাথায় ঘোরা সেই তিনটে প্রশ্নের কোনো উত্তর সে মেলাতে পারছে। বৃদ্ধ কানাই বর্মন তার বাড়িতে একাই থাকে। তার স্ত্রী ছিল, কিন্তু বেশ অনেক বছর আগে অসুখে পড়ে মারা গেছিল। বয়স 59 ছুঁই ছুঁই হলেও এখনো জমিতে সারাদিন মরশুমের ফসল তুলতে ব্যস্ত থাকে লোকটা। আর সেই মাঠের ফলানো মরশুমের সবজি কিংবা শাক গ্রামের বাজারে বিক্রি করে কোনো রকমে তার চলে যায়। সকালের অদ্ভুত ঘটনাগুলোর কথা ভাবতে ভাবতে বারান্দা থেকে উঠে বেশ অস্বস্তি নিয়ে ঘুমানোর চেষ্টা করে আবার বারান্দা থেকে উঠে দাঁড়িয়ে ঘরের দিকেই যাচ্ছিল। কানাই বুড়ো ঠিক এমন সময় তার বাড়ির সামনের ঘেরা দেওয়া বাঁশের বেড়ার দরজাটা কেমন শব্দ করে ভেঙে পড়ে গেল মাটির মধ্যে। কানাই বুড়ো শব্দটা শুনতে পেতেই সেটার দিকে তাকিয়ে বলল, এবার বেড়াটা পাল্টাতে হবে। ঝড় বাদলাতে এত বড় বড় বাতাসেও সয়ে গেছিল, কিন্তু আর কতদিনই বা থাকবে। কবে সেই বেড়াটা বেঁধেছিলাম তখন গায়ে জোরও ছিল, এখন আর সেই জোর নেই। আমার বয়সটাও বাড়ছে, কতদিন আর মাঠে ফসল তুলতে পারবো তাও জানি না। বেড়ার বাঁশ তো একেবারেই পচে গেছে। দেখছি কাল এগুলোকে সকালে একবার ঠিক করার চেষ্টা করব না হয়। বেড়াগুলোর দিকে আবার তাকাতেই কানাই বুড়ো এবার বারান্দা থেকে নেমে এলো উঠোনের মধ্যে। বেড়াগুলো আগের মতোই আছে, পড়ে যায়নি, আবার ভাঙেও নি। অদ্ভুতভাবে বেড়াগুলোর দিকে তাকাতে তাকাতে কানাই বুড়ো বলল, হ্যাঁ, বেড়াগুলো তো পড়ে গেছিল। তাহলে আমি কি চোখের ভুল দেখলাম তাহলে? আর সকাল থেকে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কথাটা বলে আবার ঘরের দিকে চলে যাচ্ছিল কানাই বুড়ো। ঠিক সেই সময় বাইরের অন্ধকার থেকে একটা প্রকাণ্ড বড় আম গাছের ডাল খানিকটা শূন্যে ভেসে প্রচণ্ড জোরে এসে লাগলো কানাই বুড়োর পায়ে। কানাই বুড়ো উবু হয়ে পড়ে গেল উঠোনে। কানাই বুড়ো মাথা তুলতেই দেখলো তার চারিদিক দিয়ে একটা আম গাছের ডাল কেমন বারবার গোল গোল করে ঘুরতে ঘুরতে সেটা অদ্ভুতভাবে একটা কালচে নারী মূর্তির আদল নিয়ে তার দিকে তাকিয়ে হাসছে। কানাই বুড়ো সেই নারী মূর্তির হাসির শব্দ শুনে তার চোখ দুটোতে যেন মুহূর্তের মধ্যে আতঙ্ক ছেয়ে গেল। এই হাসির শব্দ তো সুধা পাগলি, যখন সে এই গ্রামে ভিক্ষা করে বেড়াতো,
তখন কেউ তাকে খাবার চাইলে, খাবার না দিলে মাঝে মধ্যে সে এমন বিশ্রীভাবে হাসত। একদিন যখন দুপুরে কানাই বুড়ো ভাত খেতে বসেছিল উঠোনে, ঠিক এমন সময় সুধা পাগলি তার ভিক্ষা নিতে এসেছিল। কিন্তু সেদিন সুধাকে সেখান থেকে গালিগালাজ করে তাড়িয়ে দেয় কানাই। তবে লোকে বলে দুপুরবেলায় বাড়িতে কুকুর বেড়াল আসলেও তাড়াতে হয় না। কিন্তু কানাই সুধাকে যা তা বলে গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে। সেই কালচে নারী মূর্তিটা তার হাসি থামিয়ে বলল, কি মনে পড়ে আমাকে কানাই বুড়ো? সেদিন ঝড়ের দিন তো দিনের বেলায় তোমার বাড়িতে দুটো খেতে এসেছিলাম। শেষবার একদিন দুপুর বেলায় তুমি আমায় তাড়িয়ে দিয়েছিলে। কানাই বুড়ো যেন তার সব বাক শক্তি হারিয়ে ফেলেছে। সে তবুও থেমে থেমে বলল, সুধা পাগলি, তুই তো মরে গেছিস। তাহলে এখানে কি করে এখন? হ্যাঁ, মরেছি তো। এতদিন বেঁচে থেকেও রোজ মরেছি, কিন্তু এবার কি? এবার শুধু মারবো গো বুড়ো, সবাইকে মারবো। সবাই দেখবে সুধা পাগলির খ্যাপামি। এই বলে সেই কালচে নারী মূর্তিটা আবার কানাই বুড়োকে গোল গোল করে ঘুরে ব্যঙ্গ করে নাচতে শুরু করলো। কানাই বুড়ো মাটি থেকে উঠে প্রচন্ড জোরে ছুটে গিয়ে তার ঘরের টিনের দরজা ভেতর থেকে আটকে দিল। তারপর টিনের দরজার ফুটো দিয়ে বাইরে একবার উঠোনের দিকে তাকালো। না, উঠোনের মধ্যে কেউ নেই। তাহলে কি সুধা পাগলির সেই অবয়বই চলে গেছে? দরজার কাছ থেকে বিছানায় এসে হাঁপাতে হাঁপাতে বসলো কানাই বুড়ো। গ্রামে সবাইকে বিষয়টা তাকে জানাতেই হবে, যে করেই হোক কাল সকালে জানাতেই হবে। সুধা পাগলি মরলেও সে অতৃপ্ত অশরীরী হয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। মনে মনে এইসব ভাবতেই হঠাৎ ঘরের ওপরের কাঠের তক্তাটার থেকে আবার সেই সুধা পাগলির বিকট অট্টহাসির শব্দ শুনতে পেল কানাই বুড়ো। সে ওপরে একবার তাকাতেই দেখল সেই কালচে নারী মূর্তিটা ঘরের ওপরের তক্তাটা বেয়ে উল্টে উল্টে ঝুলতে ঝুলতে নেমে আসছে তার দিকে। কানাই বুড়োর ঘরের মধ্যে একটা গামছা পড়েছিল। সুধা পাগলি এবার কাঠের তক্তাটা থেকে নেমে সেই গামছাটা নিয়ে ফাঁসের মতো পেঁচিয়ে দিল কানাই বুড়োর দিকে। কানাই বুড়ো আর কিছু বলতে পারল না। সে শুধু বারবার ভয়ে কাঁপছে। আজ তার সামনে যে এসে দাঁড়িয়েছে তার সাথে সে একা বোধ হয় আর লড়াই করতে অক্ষম। তবুও সে হাত জোর করে সুধার দিকে বলল, আমাকে ছেড়ে দে, আমি কিন্তু তোর কোনো ক্ষতি করিনি। সুধা সেই কথাটা শুনে আবার হো হো করে হেসে উঠে বলল, আমিও তো কারোর ক্ষতি করিনি বুড়ো। তাহলে আমাকে ওভাবে ঝড়ের রাতে গাছতলায় চাপা কেন পড়তে হলো? আমারও যে খুব কষ্ট হয়েছিল। দেখবে আমি কিভাবে কষ্ট পেয়েছিলাম। মুহূর্তের মধ্যে সেই কালচে অবয়বটা ফের কেমন পাল্টে গিয়ে সুধা পাগলির সেই মৃতদেহটা এসে দাঁড়ালো তার সামনে। নাকের মধ্যে একটা পচা গলা উগ্র গন্ধ আসতেই প্রায় উটকি মেঝের এক কোণে বসে পড়ল কানাই খুড়ো। নাক চেপে একবার ভয়ার্ত দৃষ্টিতে সুধা পাগলির সেই অবয়বের দিকে সে তাকালো। সুধা পাগলির সেই গাছে চাপা মরা মৃতদেহটা, তার মুখটা থ্যাতলানো, চোখ দুটো বোঝা, মাড়ির ওপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট প্রায় ছিঁড়ে গেছে, আর পেটের মধ্যে বিরাট বড় একটা ক্ষত, যেখানে আম গাছের ডাল ঢুকে গেছিল। সুধা পাগলি বলল, কি হলো বুড়ো? আমার কষ্ট হয়নি নাকি পাগলি বলে আমি মানুষ না?
ওই ঝড় জলের মধ্যে আম গাছটার নিচে দাঁড়িয়েছিলাম। ঝড় পুরোপুরি শুরু হবার আগে তো আমি সকলের বাড়িতে গিয়ে একটু আশ্রয় চেয়েছিলাম, কেউ দেয়নি, পাগলি বলে তাড়িয়ে দিয়েছিল। শেষে ওই আম গাছতলা যেখানে থাকতাম সেই গাছটাই আমার ওপর উপড়ে এসে পড়ে, আর গাছের একটা ডাল আমার পেটের ভেতর ঢুকে যায়। তখনও যখন আমি মরছিলাম আমি চিৎকার করেছিলাম, সেই চিৎকারেও কেউ আসেনি। আমাকে ঘরে বসে বসে বাইরে মরতে দেখতে খুব ভালো লেগেছিল, তাই না? তুমিও আজ দেখো মরতে ঠিক কতটা যন্ত্রণা হয়। এই বলে আবার সুধা পাগলি হাসতে হাসতে তার হাতে ধরে থাকা গামছাটা কানাই বুড়োর গলা বরাবর পেঁচিয়ে ধরে টান মারতে লাগলো। গলার গামছাটার বাঁধনটা খুলবার প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু পারল না কানাই বুড়ো। গলায় ব্যথা অনুভব করার পর শুধু একবার কোনো মতে সুধা পাগলিকে বলল, আমাকে তুই ছেড়ে দে সুধা, ছেড়ে দে। কিন্তু সুধা পাগলি তার চিৎকারে যেন উৎফুল্ল হয়ে সুধা পাগলি কানাই বুড়োর গলার বাঁধনটাকে শক্ত করে ধরে কানাই বুড়োকে টানতে টানতে মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে গেল ঘরের বাইরে। ধীরে ধীরে সুধা পাগলি কানাই বুড়োকে তার বাড়ি থেকে মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে গ্রামের অন্ধকার পথ দিয়ে কোথাও একটা নিয়ে যেতে থাকে। অন্ধকারে গ্রামের বেশ কয়েকটা কুকুর সেই দৃশ্য দেখে চিৎকার করে, তার সাথে পেছনে ধাওয়া করতে থাকে। সুধা পাগলি একবার কুকুরগুলোর দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আবার কানাই বুড়োকে মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যেতে থাকে। কানাই বুড়ো চিৎকার করার কয়েকবার চেষ্টা করে, কিন্তু এবারেও সে ব্যর্থ হয়। কানাই বুড়োকে মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে সুধা পাগলি নিয়ে যায় সেই গ্রামের পশ্চিম দিকের জঙ্গলের সেই আম গাছটার সামনে। সুধা পাগলি গামছাটার সামনে দাঁড়িয়ে কানাই বুড়ো তার ক্ষীণ হয়ে আসা গলার স্বরে বলে, সুধা, তুই আমাকে কোথায় নিয়ে এলি? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে ওই গ্রামের পশ্চিমের আম বাগানটা। হ্যাঁ গো বুড়ো, ওখানেই তো নিয়ে এসেছি। কেন কেন এখানে নিয়ে এসেছিস তুই? হ্যাঁ, তুই কি চাইছিস বলতো? আমাকে আমাকে ছেড়ে দে সুধা, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, বল আমাকে ছেড়ে দে। না বুড়ো, তোমায় যে বাঁচিয়ে রাখা যাবে না। তুমি তাহলে গ্রামের সবাইকে বলে দেবে, আর বেঁচে থাকার জীবনের তোমার বলা ওই খিদে পাওয়ার পেটে শোনা তোমার কড়া কড়া কথাগুলোর প্রতিশোধ তো নিতে হবে। এই বলে সুধা পাগলি মাটি ঘেঁষতে ঘেঁষতে সামনে থাকা আম গাছটার একটা প্রকাণ্ড বড় ডালে কানাই বুড়োর গলায় পেঁচানো গামছাটাকে ঝুলিয়ে দিল। মুহূর্তের মধ্যে গলায় ফাঁসের টান পড়ে যেতেই কানাই বুড়ো ঝুলতে ঝুলতে বেশ কিছুক্ষণ তার পা দুটো ছটফট করতে থাকে কাঁটা মাছের মতো, কিন্তু বারবার সে তার গলার ফাঁসটা খুলবার চেষ্টা করে, কিন্তু পারে না। ধীরে ধীরে কানাই বুড়োর শরীর অসাড় হয়ে আসে, সে শারীরিক নড়াচড়া থামিয়ে স্থির হয়ে আসে। কাঁধটি গাছের ডালের সেই বাঁধা গামছাটার ফাঁসের এক পাশে কাঁধটা এলিয়ে ঝুলতে থাকে। সেই দৃশ্য দেখে আবার প্রচন্ড জোরে হেসে ওঠে সুধা পাগলি। তারপর সে গ্রামের দিকে এক হিংস্র দৃষ্টিতে তাকিয়ে বলে, কাউকে ছাড়বো না, কাউকে না। সেই প্রচন্ড জোরালো উন্মাদনা মাখা হাসি হাসতে হাসতেই সুধা পাগলি কেমন গামছাটার আম গাছটার মধ্যে ধীরে ধীরে মিলিয়ে যায়। দিনের আলো ফুটলে বেশ কয়েকজন সবার আগে কানাই বুড়োকে ওই আম গাছটার একটা ডালে ঝুলে থাকতে দেখে।
আতঙ্কিত হয়ে গ্রামের বাকিদের খবর দেয় প্রত্যেকেই। এসে জড়ো হয় সেখানে সবাই। সেই আম গাছটা আর কানাই বুড়োর এমন অস্বাভাবিক মৃত্যু দেখে গ্রামের সকলের মধ্যে একটা অজানা আতঙ্ক যেন তাদের চোখে মুখে ফুটে ওঠে। দিনের আলো নিভলেই নিমপুর গ্রামের সকলে কেউ আর তার বাড়ির বাইরে বের হবার সাহস দেখায় না। সুধা পাগলির নামটা নিতেও যেন তারা কেঁপে ওঠে অজানা আতঙ্কে। সুধা পাগলির মৃত্যুর পর থেকেই এই সব ভুতুড়ে কাণ্ড তো শুরু হয়েছে। গ্রামের মধ্যে প্রথমে সমাধি দিতে গিয়ে গ্রামের একটা ছেলে মারা গেল। তারপর মরা কাটা আম গাছ আবার যেন তরতাজা হয়ে উঠল। আর শেষমেশ কানাই বুড়োর সেই গাছের মধ্যে ফাঁসি। তাই সন্ধে নামবার পরেই নিমপুরে যেন ছেয়ে যায় কোনো গাঢ় আধারের দৃষ্টি। প্রায় গভীর রাত হয়ে এসেছে। ঘরের মধ্যে ঘুমাচ্ছিল অনন্ত। আজ অনন্তের পিসির বাড়িতে গৃহপ্রবেশ থাকায় তার বাবা মা সেইখানে গেছে। তাই বাড়ির মধ্যে সে শুধু এখন একাই রয়েছে। সেদিন সুধা পাগলির বিভৎস মৃতদেহটা দেখে সেখান থেকে আসার পর গায়ে ধুম জ্বর নিয়ে সে বিছানায় শয্যাশায়ী ছিল বটে, তবে আজ সে তুলনামূলকভাবে অনেকটাই সুস্থ এবং সেরে উঠেছে। হঠাৎ তার গায়ের মধ্যে একটা শিরশিরে হাওয়া এসে লাগতেই কেমন শীত শীত ভাবটা অনুভব করে পাশে ফিরে শোয়ে অনন্ত। হঠাৎ প্রচণ্ড জোরে একটা আওয়াজ হওয়ায় ঘুমটা ভেঙে গেল তার। বিছানায় উঠে বসে সে বলল, একটা আওয়াজ মনে হলো না? আওয়াজটা মনে হলো ঘরের বাইরে থেকেই। একবার গিয়ে দেখি। এই বলে সে বিছানা থেকে নেমে ঘরের দরজাটা খুলে বের হয়ে বাইরের আলো জ্বালিয়ে সে দেখল ঘরের সামনে একটা প্রকাণ্ড আম গাছের ডাল পড়ে আছে। কিন্তু হাওয়া বাতাস ছাড়া কিভাবে এত বড় ডালটা তার ঘরের সামনে? কিন্তু সেটা এখানে কিভাবে এসে পড়লো সেটাই বুঝতে পারছে না সে কিছুতেই। সেই আম গাছের ডালটাকে হাতে ধরতেই অনন্ত দেখল সেটার মধ্যে রক্ত লেগে আছে। অনন্ত স্মৃতিতে ফিরে যায়। আবার সেই ঝড়ের রাতে গাছের নিচে চাপা পড়া সেই সুধা পাগলি নামের মহিলাটির পেটের মধ্যে তো এমনই একটা গাছের ডাল ঢুকে গেছিল। আম গাছের ডালটা হাতের থেকে ছুঁড়ে ফেলে দিল অনন্ত। কিন্তু ঠিক তখনই অনন্ত দেখল সেই গাছের ডালটা আবার কেমন আপনা আপনি তার দিকে তেড়ে এসে পড়ে গেল বারান্দার সামনে। অনন্ত সেটা দেখে এক পা দুপা পেছোতে পেছোতে ঘরের ভেতরেই ঢুকছিল। ঠিক এমন সময় দেখতে পেল তার বাড়ির উঠোনে একটা কালচে ছায়া এসে দাঁড়িয়ে আছে। অনন্ত একবার তোতলাতে তোতলাতে বলল, কোনো উত্তর পাওয়া গেল না। সেই কালচে ছায়া সেই আম গাছের ডালটা তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো অনন্তের দিকে। তারপর সেই ছায়ার ভেতর থেকে এক মহিলার ভ্যাসভেসে কণ্ঠস্বরে বলল, আমাকে চিনতে পারছিস তুই? আমি সুধা পাগলি। আমি সেদিন গাছের নিচে চাপা পড়েছিলাম, আর আমি তখনও বেঁচে ছিলাম যখন ওই গাছটা আমার গায়ের ওপর পড়েছিল। আমি চাপা পড়া অবস্থায় তোর পা টেনেই সাহায্য চাইছিলাম, তুই করিসনি। অনন্তের সুধা পাগলির ছায়ামূর্তির কথাগুলো শুনে বিন্দু বিন্দু ঘাম কপাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। অনন্ত যেন তার বাক শক্তি লোপ পেয়েছে। সুধা পাগলি ঘরের ভেতর একটু একটু করে এগোচ্ছে এবং ফ্যাক ফ্যাক করে হেসে উঠছে এবং বলছে, পালাবি? পালা পালা পালা, কোথায় পালাবি? আমিও দেখি। ঠিক এমন সময় হঠাৎ সুধা পাগলির সেই গলার আওয়াজ অনন্ত তার ঘরের ভেতর থেকে শুনতে পেল। আমি তোর ঘরে বসে আছি, অন্য কোথাও পালা। সামনের দিকে অনন্ত তাকিয়ে দেখল সুধা পাগলি আর উঠোনে দাঁড়িয়ে নেই। আবার বারান্দার দুপাশের কোণ থেকে সুধা পাগলি বলল, আমাকে খুঁজেছিস? আমি এখানে। অনন্ত কিছুই বুঝছিল না যে সুধা পাগলি কিভাবে নিমেষের মধ্যে ঘরের ভেতর থেকে বাইরে চলে আসছে।
অনন্ত একবার উঠোনটা ফাঁকা দেখে সেদিক দিয়েই বাইরে বের হতে যায়। ঠিক এমন সময় চারিদিক থেকে সেই দৃশ্যমান সুধা পাগলির কালচে ছায়াগুলো অনন্তকে ঘিরে ফেলে এবং একটা প্রকাণ্ড বড় ছায়ার আদল নিয়ে সেই আম গাছের ডালটার চোখা দিকটা ঢুকিয়ে দেয় অনন্তের পেট বরাবর। তারপর সেটা টেনে আবার ওর পেট থেকে বের করে আনে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে অনন্ত। আকাশের মধ্যে চাঁদটা মেঘে ঢাকা থাকলেও আবছা আলোয় সেটা বোঝাই গেল আম গাছের ডালটার চোখার দিকটায় রক্ত সহ শরীরের ভেতরে দলা পাকানো মাংস বেরিয়ে এসেছে। সুধা পাগলি ডালটার দিকে লাগা সেই রক্ত আর দলা পাকানো মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খেতে খেতে অনন্তের দিকে তাকিয়ে বলে, ব্যথা লাগছে না? খুব ব্যথা। আমিও সেদিন এমন ব্যথা পেয়েছি, খুব কষ্ট পেয়েছি জানিস। গাছের নিচে চাপা পড়ে থাকা অবস্থায় খুব কষ্ট। যখন ওই আম গাছের নিচে আমি চাপা পড়েছিলাম, একটু বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি নিজেকে বাঁচাতে। তোর পা টেনে ধরে তোর কাছে সাহায্য চাইবার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম তুই আমার শরীরের ওপর থেকে গাছটা সরাবি। আমি মুখে বলতে পারিনি, কিন্তু তোর ওখানে পায়ের শব্দ পেয়ে আমি তোর পা টেনে ধরে তোর কাছে সাহায্য চেয়েছিলাম। তুই করিসনি, তাই আমিও করব না। ব্যথা লাগছে না খুব? আর বেশি ব্যথা দেব না। এই বলে আবার হাতে ধরা সেই আম গাছের ডালটা অনন্তের পেটের সেই ক্ষতের জায়গাটার মধ্যেই আবার ঢুকিয়ে দেয়। অনন্ত আবার প্রচন্ড জোরে একটা চিৎকার করে উঠতেই তার পাড়া প্রতিবেশীরা সকলে ঘর থেকে তার বাড়ির দিকে ছুটে আসার আগেই সুধা পাগলির সেই কালচে অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে যায়। অনন্তের সেই বীভৎস চিৎকার শুনে তার পাড়া প্রতিবেশীরা সকলে ছুটে এসে শোরগোল করে। অনন্তের বাড়ির দরজার কাছে এসে দাঁড়াতেই উঠোনের দিকে পা বাড়াতে গিয়েও তারা সকলে থমকে দাঁড়ায়। সকলেই নিশ্চুপ হয়ে যায়। একটা উষ্ণ বাতাস যেন চারিদিকে বয়ে বেড়াচ্ছে। তারা সকলে উঠোনের দিকে তাকিয়ে দেখে উঠোনের মাঝ বরাবর পড়ে আছে অনন্ত, আর তার পেটের মধ্যে একটা আম গাছের ডাল ঢুকে আছে। তার পড়ে থাকা শরীরটা মাটি আর রক্তে মাখামাখি হয়ে গেছে। কিন্তু আবার উপস্থিত সকলেই তাদের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। কেউ কেউ আবার ভয়ে ভয়ে একবার সেই নামটা নেয়, যার নামটা নিমপুর গ্রামে সন্ধ্যের পর নেওয়া নিষেধ, সুধা পাগলি। সকালটা শুরু হতেই কান্নার রোল উঠল অনন্তের বাড়িতে। তার বাবা মা খবর পেয়ে ভোরেই গ্রামে ফিরে এসে মৃত ছেলেকে আঁকড়ে ধরে কাঁদতে শুরু করে। এরপর বেলা একটু বাড়লে গ্রামের একদল লোক তার দেহ সৎকারের জন্য তাকে শ্মশানে নিয়ে গেল। সেদিন রাতে আর বিশেষ কারণ ছাড়া নিমপুর গ্রামের আর কেউ আর ঘরের দরজা খুলল না। সকলের চোখে মুখে গাঢ় ভয় নিয়ে ঘরের মধ্যেই ইষ্ট ভগবানকে ডাকতে থাকে রাতটুকু বেঁচে কাটাবার জন্য। নিমপুরের সুধা পাগলির গাছে চাপা পড়ে মৃত্যুর খবরটা পেয়েও তা এড়িয়ে গিয়েছিলেন নিমপুর গ্রামের পাশের গ্রাম কাছিমপুর গ্রামের সুধার শ্বশুর বাড়ি নবোদয় চক্রবর্তী। তার এক ছেলে নিরঞ্জন, স্ত্রী আগেই মারা গেছেন একটা অসুখে পড়ে। নিরঞ্জনের তখন 7 বছর বয়স ছিল। এলাকায় তিনি ঠাকুর মশাই নামেই সবার কাছে পরিচিত, কিন্তু তার পুত্রবধূ ছিল নিঃসন্তান। একে ব্রাহ্মণের ছেলের এমন এক বান্দা বউয়ের সাথে বিয়ে দিয়েছিল যে বাচ্চা হবার কোনো সম্ভাবনাই নেই। নাম খ্যাতি নিয়ে, সমাজে মুখ দেখানো নিয়ে তার সমাজে একটা জোরালো সমস্যাও হচ্ছিল বটে। গ্রামের সকলের সামনে মুখ দেখানো নিয়ে অসুবিধা হয়েছিল তার।
প্রায় প্রতিদিনই তার ছেলে নিরঞ্জনের সাথে এই নিয়ে সুধার কত ঝগড়া ঝামেলা হতো। নেহাত ব্রাহ্মণ বাড়ির বউ, তাই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে না। তাই নবোদয় চক্রবর্তী ফোন দিয়ে এঁটে তার ছেলে নিরঞ্জনকে একদিন ঘরে রেখে বললেন, এভাবে ওই অলক্ষীকে তাড়ানো যাবে না রে বাপ, বুঝলি? আর মারতেও তো পারবো না। তোকে আমি আবার বিয়ে দেব, তুই কোনো চিন্তা করিস না। আমাদের বংশের প্রদীপ এত সহজে নিভতে দেব না, নইলে বাপ ঠাকুরদাকে তো ওপরে গিয়ে আমি তার আমার কোনো মুখ দেখাতে পারবো না। তবে সুধাকে প্রাণে না, ওর মাথায় তুই এমনভাবে কোনো কিছু দিয়ে মারবি যাতে ও মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। তাহলে ওকে বাড়ি থেকে তাড়াতেও সুবিধে। আরে না হলে ও তোর আর একটা বিয়ে দিতে বাধা দেবে। তবে পাগল হলে কেউ আর সন্দেহও করবে না। আর ওকে বাড়ি থেকে তাড়াতেও সুবিধা হবে। প্রথমে নিরঞ্জন তার বাবার এই প্রস্তাবে রাজি না হলেও পরে তার বাবাকে বিশ্বস্ত করলে সে এই কাজ করতে রাজি। সেদিন দুপুরবেলায় সুধা যখন তার ঘরের মধ্যে নিজের বাচ্চার জন্য একসময় বানানো উলের জামাটা ট্যাঙ্কের ভেতর থেকে বের করে নিজের বুকে জড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছিল, ঠিক এমন সময় একটা বড় লাঠি নিয়ে পেছন থেকে সুধার মাথার মধ্যে জোরে আঘাত করে তার স্বামী নিরঞ্জন। সুধা চিৎকার করে মাটিতে পড়ে যায়। তার মাথার মধ্যে থেকে গল গল করে রক্তের ধারা বইতে থাকে। নিরঞ্জন প্রথমে ঘাবড়ে যায় যে সুধাকে সে একেবারে মেরে ফেলল নাকি, কিন্তু পরে সুধার হাতের নাড়ি চলছে দেখে তার যেন ধরে প্রাণ আসে। ঠিক যেমন ভাবে নবোদয় চক্রবর্তী ছক কষেছিল সুধাকে পাগল বানিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবার, হলেও তেমনটা। সেদিন নিজেরাই পাড়া প্রতিবেশীর সামনে সুধা নিজেকে আত্মঘাতী করবার মিথ্যা গুজব রটিয়ে তাকে সেদিন সদর হাসপাতালে তারাই নিয়ে যায়। মাথায় গভীর চোট পাওয়ায় সুধা সত্যি মানসিক ভারসাম্য হারায়। সে কাউকে চিনতে পারে না। তার স্বামী শ্বশুর কেবল খিদে পেলে ঘন ঘন পেটে হাত ছায় আর সারাদিন খিলখিল করে হাসতে থাকে। সুধাকে বিকারগ্রস্ত হতে দেখে নবোদয় চক্রবর্তী যেন মনে মনে অভীষ্ট ভাবনা ভেবেছিল তা পূরণ হলো। একদিন লোকচক্ষুর আড়ালে কাছিমপুর গ্রামের শেষ সীমান্তে রেখে ফিরে এলো সে। সুধা বহুবার তার পিছু নিল, কিন্তু নিরঞ্জন তাকে পথের পাথর হাতে তুলে পিছনে বেশ কয়েকটা ঢিল মারতে মারতে বলল, যা পাগলি কোথাকার, থাক এখানে, একদম আমার পিছনে আসবি না, না হলে কিন্তু একেবারে প্রাণী মেরে ফেলবো। তোর জন্য আমার গোটা জীবনটাই আমি নষ্ট করবো নাকি? আর তোর দায়িত্ব নেবার ঠেকা নিয়ে রেখেছি? যা ভাগ, পারলে ভিক্ষে করে খাবি, একদম আমার পিছু পিছু আসবি না। যা পাগলি কোথাকার, আমি তোর কেউ হই না, বুঝলি? কথাগুলো বলে ঝড়ের গতিতে নিজের বাড়ির দিকে চলে গেল নিরঞ্জন। আর সুধা তার দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌড়াতে দৌড়াতে নিমপুরের পশ্চিম দিকের আমবাগানে চলে গেল। নিমপুরের সকলেই সুধার আসল পরিচয় জানত, কিন্তু তার এই বিকারগ্রস্ত অবস্থা দেখে তারা সকলেই দুঃখ পেত। সুধা পাগলি তার পরনের সেই দুর্গন্ধ জমাট একটা ছেঁড়া শাড়ি পরে গোটা গ্রামে ঘুরে বেড়াতো। শাড়িটার আঁচলটা পদঘাটে ধুলো মাখবার জন্য সবসময় তার মাটিতে লুটিয়ে থাকত। সুধা পাগলি শুধু হাসত, আবার কখনো কখনো আপনা আপনি আম গাছের নিচে বসে নাচত। ও খিদে পেলে সে গ্রামের কোনো না কোনো বাড়িতে গিয়ে টোকা মেরে হাসতে হাসতে বলতো, ওমা খাবো, ওমা খাবো। সবাই তাকে খেতেও দিত, কিন্তু তার ঠিকানা ছিল গ্রামের পশ্চিমের সেই আম বাগানের একটা আমতলা। অনেক ঝড় বৃষ্টি সেই আম গাছ তলায় নিশ্চিন্তে কাটলেও এবারের সেদিন ঝড়ের রাতটা তার নিশ্চিন্তে কাটানো হলো না। সেদিন ঝড়ের বেগ দেখে সুধা পাগলি মাথা গোজার ঠাঁই খুঁজতে খুঁজতে যখন গাছতলা থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য গ্রামে কারুর বাড়ির দিকে যাচ্ছিল, ঠিক সেই সময়
একটা দামাল হাওয়ার সাথে আস্ত তার মাথার ওপরেই সেই আম গাছটা উপড়ে এসে পড়ল, আর আম গাছের প্রকাণ্ড বড় একটা ডাল ঢুকে গেল তার পেটের ভেতর। আর খানিকক্ষণের মধ্যেই সুধা পাগলি মারা গেল। তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছিল জবা, কিন্তু আজ নিয়ে 3 বার প্রদীপটা কেমন হাওয়া বাতাস ছাড়াই নিভে যাচ্ছে। এমন সময় ঘরের বাইরের অন্ধকার থেকে একটা মহিলা কণ্ঠস্বর, খাবো মা, খেতে দে। জবা সেই কণ্ঠস্বর শুনে বেশ ঝাঁঝালো গলায় বলল, এই সাজবেলায় ভিক্ষা নিতে এসেছো? এখন হবে না, যাও তো। হঠাৎ সেই অস্পষ্ট চেহারার মহিলা বাইরে থেকে ভেতরে ঢুকতেই আবার জবা তাকে বলল, এই যে কি মতলব শুনি? হ্যাঁ, কোন মতলবে বাড়িতে ঢুকেছো? খাবার নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? বেরো তো, বেরো আমার বাড়ির ভেতর থেকে। পেছন ঘুরে সেই অস্পষ্ট চেহারার মহিলার দিকে তাকিয়ে কথাটা বলতেই জবা দেখল সেখানে মহিলাটা নেই। জবা খানিকটা অদ্ভুত গলায় বলল, ও মা, চলেও গেল বউটা এর মধ্যে। এমন সময় ঘরের ভেতর থেকে জবার ছেলে পল্লবের চিৎকার শুনে জবা ঘরের ভেতরে গিয়ে পল্লবকে কোথাও দেখতে পেল না। ছেলেটা তো ঘরেই ছিল, আর চিৎকারও তো করলো, তাহলে গেল কোথায়? চারিদিকে তাকিয়ে পল্লবকে খুঁজতে খুঁজতে ঘর থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিল জবা। এমন সময় ঘরের বিছানাটা কেমন জানি অদ্ভুতভাবে নড়ে উঠল। জবার সেটা খেয়াল হতেই সে বিছানার কাছে গিয়ে দেখল আবার বিছানাটা নড়ে উঠল। পা মুড়ে বসে বিছানার চাদরটা ওঠাতেই জবা যা দেখল তাতে তার ঘাড়ের উপর দিয়ে একটা শীতল হিমের স্রোত বয়ে গেল। সেই অস্পষ্ট চেহারার খেতে চাওয়া মহিলা বিছানার নিচে তার 2 হাত দিয়ে শক্ত করে ধরে আছে পল্লবের মুখ। পল্লব তার হাত ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। জবা কিছুতেই বুঝতে পারল না মহিলাটা ঘরের বাইরে থেকে কিভাবে ঘরের ভেতর এলো। জবা আবার সেই অস্পষ্ট মহিলাটার দিকে তাকাতেই বিছানার নিচ থেকে 2 লালচে চোখ দৃশ্যমান হয়ে এক দৃষ্টিতে তাকালো জবার দিকে। আর জবাও কেমন যেন অদ্ভুতভাবে তার জ্ঞান সম্বিত হারিয়ে পড়ে গেল সেখানে। পল্লবও প্রায় ভয়ে অজ্ঞান হয়ে সেখানেই লুটিয়ে পড়ল। সেই অস্পষ্ট চেহারার মহিলা বিছানার নিচ থেকে তার প্রকাণ্ড বড় একটা হাত বের করে জবার হাত টেনে ধরে তাকে বিছানার নিচের দিকে নিয়ে চলে গেল। খানিকক্ষণ বাদে সাইকেল নিয়ে নিরঞ্জন ও তার বাবা নবোদয় চক্রবর্তী বাড়ি ফিরে এসে জবাকে ডাকাডাকি করলেও জবার বেশ খানিকক্ষণ কোনো সাড়া পাওয়া গেল না। আজ কাছিমপুরের একটা বাড়িতেই বড় পুজো থাকায় নবোদয় চক্রবর্তী আর তার ছেলে নিরঞ্জন দুজনকেই একসঙ্গে পুজোর দায়িত্ব পালন করতে হয়। গ্রামের কোথাও কখনো এমন বড় কোনো পুজো থাকলে তারা দুজনেই বরাবরই এইভাবেই পুজো করতে যায়। সকাল থেকেই সেই বাড়িতেই ব্যস্ত ছিলেন তারা। এখন পুজো শেষ করে তারা দুজনে সেখান থেকে বাড়ি ফিরে এসেছে, কিন্তু জবাকে বেশ নিরঞ্জন আরেকবার ডাকতেই যাচ্ছিল। তার আগেই জবা তার মুখের সামনে ঘোমটা টেনে একটা গ্লাস জল নিয়ে এসে তার শ্বশুরের সামনে এনে ধরল। তারপর আরেকটা জলের গ্লাস এগিয়ে দিল নিরঞ্জনের দিকে। নিরঞ্জন জবার দিকে তাকিয়ে বলল, কোথায় ছিলে তুমি? হেসেলে নিশ্চয়ই। তা কানের মাথা খেয়েছো নাকি? তোমাকে ডাকতে ডাকতে দেখি আমার গলা ফেড়ে গেল। আর পল্লব কোথায়? ঘরে নাকি? জবা নিরঞ্জনের শেষ কথাটায় শুধু মাথা নাড়ালো, আর কোনো উত্তর দিল না। জবার শ্বশুর নবোদয় চক্রবর্তী ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় সে দেখল তার ঘরের পথ আটকে পড়ে আছে একটা আম গাছের প্রকাণ্ড ডাল। নবোদয় চক্রবর্তী সেটা দেখে বলল, নিরঞ্জন, তোর বউ সারাদিন কত কাজ করছে বাড়িতে, দেখ আমার ঘরের সামনে এত বড় একটা আম গাছের ডাল পড়ে আছে, সরাতেও পারেনি। যদি একটু বেশি অন্ধকার থাকতো তাহলে এটা না দেখেই হুমড়ি খেয়ে পড়ে যেতাম। জবা তার কথা শোনা মাত্র ডালটাকে সরাতেই যাচ্ছিল। ঠিক এমন সময় নবোদয় চক্রবর্তী বলল, থাক থাক, আমি সরাচ্ছি।
এই বলে সে আম গাছের ডালটা সেখান থেকে সরানোর জন্য ওঠাতেই কেমন একটা বিদ্যুতের ঝটকার মতো ছিটকে গিয়ে পড়ল সে উঠোনে। নিরঞ্জন কিছুই বুঝল না। সে তার বাবাকে ধরবার জন্য এগিয়ে আসতেই সেই আম গাছের ডালটা কেমন শূন্যে ভেসে নিরঞ্জনের কাঁধ বরাবর জোরে একটা বাড়ি মারল। নিরঞ্জনও মাটির মধ্যে লুটিয়ে পড়ে। মাটির মধ্যে থেকে তারা দুজন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে উঠতেই ঠিক এমন সময় প্রচণ্ড জোরে একটা খিলখিল মহিলার কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। তারপর তারা একবার ওপরের দিকে তাকাতেই তারা দুজনেই কেমন ঘাবড়ে যায়। জবার মুখের ঢাকা ঘোমটাটা খুলে গেছে, কিন্তু এতক্ষণ তারা যাকে জবা ভাবছিল সে জবা নয়, অন্য কেউ। তবে সেও তাদের অচেনা নয়, এ তো সুধা। কিন্তু তার এমন রূপ কেন? মুখটা পুরোটাই থ্যাতলানো, চোখ দুটো বোঝা, আর ওপরের শাড়ির দাঁত বেরিয়ে তার নিচের ঠোঁটটাকে প্রায় ছিঁড়ছে, আর পেটের কাছে একটা গভীর ক্ষত। কিন্তু সুধা এখানে কিভাবে? পাশের গ্রাম থেকে যে খবর এসছিল সুধা তো সেদিন ঝড়ের রাতে গাছের নিচে চাপা পড়ে মারা গেছিল। তাহলে সে কিভাবে এখানে? আর সে জবার শাড়ি পরেই বা এখানে এসেছে কেন? সে কি বেঁচে আছে? তাহলে তার বিকারতা কি আর নেই? একটার পর একটা নানান প্রশ্ন তাদের কপালের আড়াআড়ি একটা নদীর চরের বালুতে দাগ কাটবার মতো যেন জড়ো হতে থাকে। সেই মহিলা কণ্ঠস্বর আবার বলল, চিনতে পারছেন আমাকে বাবা? আর তুমি? আমি আপনার পুত্রবধূ তো, সুধা। না না, সুধা না, সুধা পাগলি, যাকে নিঃসন্তান অপবাদে তোমরা মাথা নষ্ট করে পাগল বানিয়ে এই বাড়ি থেকে তাড়িয়েছিলে। আমি মরার পরও খোঁজ নাওনি। নতুন বিয়ে করেছ না, বউ বাচ্চা নিয়ে সুখে সংসার। তাহলে আমি কি দোষ করেছিলাম? আমাকে কেন গাছতলায় গাছে চাপা পড়ে মরতে হলো? আজ তোমরা বাপ বেটা দুজনেই মরবে, আর আমি তোমাদের মারবো নিজের হাতে। এই বলে সুধা পাগলি সেই বিভৎস চেহারা নিয়ে নাচতে শুরু করলো। তাকে দেখে নবোদয় চক্রবর্তী বলল, কুলোটা মেয়ে মানুষ, তুই মরবার পরে তাই প্রেতজনী লাভ করেছিস। আমি ব্রাহ্মণ, কিচ্ছু করতে পারবি না আমার আর আমার ছেলের। বান্দা মেয়ে মানুষ, মরেও ঘাট থেকে নামবি না। সুধার চোখ দুটো যেন রাগে ভেয়ের লালচে হয়ে উঠল। সে উঠোনের মধ্যে পড়ে থাকা আম গাছের ডালটাকে সজোরে নবোদয় চক্রবর্তীর গলা বরাবর বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে, আর সেই খানিকটা রক্তের ছিটে এসে লাগে সুধা পাগলি সেই ছেঁড়া ঠোঁটের মধ্যে। নবোদয়ের এই অবস্থা দেখে নিরঞ্জন চিৎকার করে ওঠে। তারপর মুহূর্তেই সে সুধার দিকে তাকাতেই সে দেখল সুধা তার দিকেই তাকিয়ে আছে। সুধাকে দেখে নিরঞ্জন ঘন ঘন গরম গরম নিঃশ্বাস ফেলছে। সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করল। তারপর ভগবানের নাম স্মরণ করতে লাগলো। আর সেই দৃশ্য দেখে আবার সুধা হেসে উঠল, বলল, কোনো ভগবান বাঁচাবে না আমার হাত থেকে তোকে। আমিও দেখি ভগবান কোথায়, কি করে তোকে বাঁচায়। তুই একটা আস্ত শয়তান। আমায় মেরেছিলি না, আমাকে পাগল বানিয়েছিলিস না, আমাকে পাগল সাজিয়ে তুই প্রথম ঢিল মেরেছিলি। দেখ, বেঁচে থাকতে যেমন আমার মা না হতে পারার কান্নার মর্ম বুঝিসনি, আজ তোকে বোঝাবো কতটা কষ্ট হয়। তুই চিৎকার করতে পারবি না, আজ এত ভয়াবহ ভাবে তোকে মারবো আমি। নবোদয় চক্রবর্তীর গলা বরাবর বসানো সেই তার একটা হাত দিয়ে নিরঞ্জনের মুখটা চেপে ধরল, যাতে সে চিৎকার না করতে পারে। আর তার আরেকটা হাত দিয়ে সেই আম গাছের ডালটা বারবার নিরঞ্জনের পেট বরাবর কোপ বসাতে থাকে। ব্যথায় যন্ত্রণায় নড়তে থাকে শুধু নিরঞ্জন, কিন্তু তার চিৎকারের শক্তি নেই। একটা সময় সেই আম গাছের ডালটা দিয়ে কোপাতে প্রায় নিরঞ্জন পেট থেকে গলা অবধি এফোর ওফোর হয়ে যায়। শুধু তার সুধার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকা চোখ শুদ্ধ মুখটা
নিথর হয়ে থেকে যায় উপরের দিকে। সুধা প্রচন্ড জোরে অট্ট হাসিতে হাসতে হাসতে দুটো মৃতদেহের মধ্যে উল্লাসে নৃত্য করতে করতে ঠোঁটে একটা বাঁকা হাসি হেসে একটা উড়ুদমক হাওয়ার সাথে মিলিয়ে যায়। জবার জ্ঞান ফিরলে সে দেখে তার বাড়ির মধ্যে শোরগোল। সে বিছানায় শুয়ে আছে, তার চারিপাশে পাড়ার মহিলারা। পল্লব বাইরে বারান্দায় বসে কাঁদছে। জবা বাইরে বের হতেই দেখে সেই ভয়ঙ্কর দৃশ্যটা। তার শ্বশুর আর তার স্বামী মৃত অবস্থায় পড়ে আছে তার বাড়ির উঠোনে। পল্লব কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, উঠোনের মধ্যে বাবা ঠাকুরদা ওখানে ভাবে পড়ে আছে কেন? সবাই বলছে ওরা মরে গেছে। পল্লবকে বুকের কাছে আঁকড়ে হাউ মাউ করে কেঁদে ওঠে জবা। তার সেই জোরালো কান্নার আর্ত চিৎকার যেন দিনের শেষ বেলা কাটলেও একটু বিরাম নিল না। প্রায় রাত হয়ে এসেছে। ঘরের ভেতরে ভ্যাপসা গরমে আর মশার কামড়ের ভেতরে থাকা সম্ভব হচ্ছে না। সবেমাত্র দরজা খুলে হাত পাকাটা নিয়ে বারান্দায় বসেছে নীলকান্ত। নিমপুর গ্রামে সবেমাত্র 3 দিন হলো সে আর তার নতুন পরিবার বাড়ি বানিয়ে এসেছে থাকবার জন্য। বাইরে কোথাও কোনো শব্দ নেই, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। নীলকান্ত নিদ্রাহীন চোখে একবার হাত পাখাটায় নিজেই হাওয়া খেতে খেতে বলে, আজকে বোধহয় আর ঘুম আসবে না আমার। কি গরম পড়ছে রে বাবা, ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না। তার উপর মশার উপদ্রব। ছুটি আর ওর মা যে কিভাবে নাক ডেকে ঘুমোচ্ছে এখন ওই জানে। আমার বোধহয় আর ঘুম ধরবে না আজ রাতে। এই বলে হাওয়া খেতে খেতে একবার আকাশের দিকেও তাকালো নীলকান্ত। তারা ভরা রাতের আকাশ। ঠিক এমন সময় হঠাৎ তার দরজার বাইরে কে যেন টোকা মারল। প্রথমে নীলকান্ত ভাবল ভুল শুনেছে, কিন্তু আরো কয়েকবার সেই শব্দটা একভাবে হতেই নীলকান্ত বলল, কে? দরজার বাইরে থেকে একটা মহিলা হাসতে হাসতে বলল, দরজা খোল, দরজা খোল, আমার খিদে পেয়েছে, আমি খেতে এসেছি, খোল দরজা খোল, আমি খাবো, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমি খেতে এসেছি, আমি খেতে এসেছি। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, সুধা শ্বশুর মশাইয়ের নাম কি ছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। নববধূ এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, হাওড়া বাগনান থেকে বলেছেন মধুমিতা ভৌমিক, বাংলাদেশ থেকে বলেছেন নরসিংদী, দত্তপুকুর থেকে বলেছেন বর্ষা, রহড়া থেকে রিয়া রায়, হুগলি গুপ্তিপাড়া থেকে জিৎ ছৈয়াল, রাজস্থান বিকানের থেকে বুলবুল দলুই, গুজরাট আহমেদাবাদ থেকে SK মেহরাজ, নবদ্বীপ থেকে সুজিত ভৌমিক, দত্তপুকুর থেকে শ্রুতি দাস, বারুইপুর থেকে শঙ্কর মণ্ডল এবং পূজা মণ্ডল, আলিপুরদুয়ার থেকে বলেছেন সবিতা মণ্ডল, হুগলি থেকে জিৎ দাস, হাবড়া থেকে জয়ন্ত সাহা, কোলাঘাট থেকে নিখিল দাস, হাওড়া জগদীশপুর থেকে বলেছেন কমল, পাটুলি থেকে মিঠু প্রামাণিক, হাওড়া থেকে বলেছেন স্বদেশ পাত্র, হুগলি ডানকুনি থেকে মৈত্রী হাজরা, খড়গপুর থেকে বলেছেন মিলন দোলাই, টালিগঞ্জ রানীকুটি থেকে কৃষ্ণ বসু, ব্যাঙ্গালোর থেকে বলেছেন সুরজিৎ, ইছাপুর থেকে সোমা বিশ্বাস, রাঁচি থেকে বলেছেন পিঙ্কি শীল, বারাসাত থেকে লাবণী, হুগলি চুঁচুড়া থেকে বলেছেন তৃষা দাস, বর্ধমান থেকে বলেছেন মন্দিরা, সাবাং থেকে শুভঙ্কর দাস, মালবাজার থেকে রাধারানী, কাঁচরাপাড়া থেকে বলেছেন দীপ্তি বিশ্বাস,
গুজরাট থেকে প্রবীর, হাওড়া দাসনগর থেকে ঐন্দ্রিলা নস্কর, রায়পুর থেকে পূজা খাতুয়া, উত্তর 24 পরগনার ভাটারা থেকে প্রশান্ত কুমার সিনহা, দমদম থেকে রিয়া দাস, কিশোরপুর থেকে টুপাই দাস, শ্যামনগর থেকে সাথী রাজবংশী সরকার, বেহালা শখের বাজার থেকে বলেছেন মিঠু ব্যানার্জি, হুগলি রিষড়া থেকে সুজাতা মল্লিক, উত্তর 24 পরগনা থেকে উমা মণ্ডল, বাগনান থেকে দোলন সাউ, রাজস্থান জয়পুর থেকে শিবেন্দ্র পাল, হুগলি শ্রীরামপুর থেকে বলেছেন তানিয়া দত্ত, বেলঘরিয়া থেকে সুবর্ণ চক্রবর্তী, নদিয়া শিমুরালি থেকে অর্ঘ্য রায় মুখার্জি, মুর্শিদাবাদ থেকে বিপাশা নাসরিন, গুয়াহাটি থেকে বলেছেন সুজাতা আচার্য এবং গোপালপুর থেকে বলেছেন মিম সরকার এবং বাচ্চু সরকার। এছাড়াও অনেকে বলেছেন, কিন্তু তারা তাদের নাম অথবা ঠিকানা ঠিক মতন বলেননি। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।